জীবের প্রজনন রিপ্রোডাকশন এই অধ্যায়টা আজকে আমরা শুরু করব। জীবের প্রজনন জীব আমরা জানি দুই রকমের হইতে পারে, একটা হচ্ছে যে উদ্ভিদ, একটা হচ্ছে যে প্রাণী। তো এই অধ্যায়ে আমরা দুই রকমের প্রজনন সম্পর্কেই জানব, একটা হচ্ছে উদ্ভিদ প্রজনন, একটা হচ্ছে প্রাণী প্রজনন। তোমরা এইচএসসিতে গেলে দুই অধ্যায় পড়বা, উদ্ভিদ প্রজনন পড়বা বুটানিতে আর প্রাণী প্রজনন পড়বা জুলজিতে। আপাতত আমরা এসএসসিতে দুটা একসাথে পড়ি, উদ্ভিদ প্রজনন এবং প্রাণী প্রজনন। মেইনলি আমরা বিস্তারিত উদ্ভিদ প্রজনন নিয়ে জানবো, প্রাণী প্রজনন নিয়ে খুব অল্প কথাবার্তা তোমাদের বইয়ে বলা আছে। আসো আমরা আজকে মূলত উদ্ভিদ প্রজননটা শেষ করবো ইনশাল্লাহ, এবং আগামীকাল প্রাণী প্রজনন শেষ করে অধ্যায়টা ক্লোজড হবে। প্রথম কথা, এখানে কিছু গুরুত্বপূর্ণ কথাবার্তা বলা আছে, সেটা হচ্ছে যে জীব প্রজননের ধারণা এবং গুরুত্ব। গুরুত্ব বলতে কেন আমাদের এই জীব প্রজননটা প্রয়োজন, হ্যাঁ, কাজ বা এটার ইম্পর্টেন্সটা কী। তো জীবের জন্ম হলে মৃত্যু অবধারিত, এবং জীবের শুধু মৃত্যু হলে পৃথিবী থেকে এক সময় যেসব প্রজাতির অস্তিত্ব বিলীন হয়ে যেত, এবং শুধু জন্মই যদি হতো, শুধু মৃত্যু হলে আর কি, হ্যাঁ, ধরো এখন পৃথিবীতে 700 কোটি মানুষ আছে, আজকে থেকে যদি পৃথিবীতে সন্তান উৎপাদন ক্ষমতা বন্ধ হয়ে যায়, মানুষের ক্ষেত্রে, হিউম্যান ক্ষেত্রে বলতেছি, ধরো বাচ্চা জন্ম দেওয়া বন্ধ হয়ে গেল আজকে থেকে, তাহলে একটা নির্দিষ্ট সময় পরে গিয়ে পৃথিবীতে আর কোনো মানুষই থাকবে না। ওকে, কেন? ওই যে বলতেছি, জন্ম যদি বন্ধ হয়ে যায়, শুধু মৃত্যুই যদি হয়। কিন্তু প্রকৃতপক্ষে তা হয়নি, কারণ একদিকে পৃথিবীতে জীবের মৃত্যু ঘটছে, অন্যদিকে নতুন জীবের জন্ম হচ্ছে। প্রজনন হচ্ছে একটি শারীরবৃত্তীয় কার্যক্রম, এটা একটা ফিজিওলজিক্যাল প্রসেস, যার মাধ্যমে জীব তার প্রতিরূপ সৃষ্টি করে বংশধর রেখে যায়। যে প্রক্রিয়ায় কোনো জীব তার বংশধর রেখে যায় তাকে প্রজনন বলা হয়। এটা একটু সংজ্ঞাটা পড়ে নিও। যে প্রক্রিয়ায় জীব তার বংশধর রেখে যায় তাকে কী বলা হয়? প্রজনন। প্রজনন দুই প্রকার, একটা হচ্ছে যে যৌন, আর একটা হচ্ছে অযৌন। তো সাধারণত নিম্ন শ্রেণীর জীবে যৌন প্রজনন হয় না। নিম্ন শ্রেণীর যে জীবগুলো আছে, ব্যাকটেরিয়া, ভাইরাস, এগুলো দেহে সাধারণত যৌন প্রজনন হয় না, তবে কোনো কোনো নিম্ন শ্রেণীর জীবে ঘটায়, এটা হতে পারে। উচ্চ শ্রেণীর অধিকাংশ উদ্ভিদ এবং প্রাণীর দেহে যৌন প্রজনন হয়। উচ্চ শ্রেণীর যে উদ্ভিদ আছে, আম গাছ, কাঁঠাল গাছ এবং আমরা মানুষ, উচ্চ শ্রেণীর উদ্ভিদে যৌন প্রজনন হয়। তো যৌন প্রজননের মূল থিম কি দেখো, অযৌন এবং যৌন। অযৌন বলতে বা যৌন বলতে কি বুঝছো? যৌন প্রজনন মানে হলো এখানে শুক্রাণু ডিম্বাণুর মিলন হবে, শুক্রাণু ডিম্বাণুর ফার্টিলাইজড হবে পরস্পরের মাধ্যমে, শুক্রাণু ডিম্বাণুর মিলে জাইগোট গঠন করবে। আর অযৌন জনন হলো শুক্রাণু ডিম্বাণুর মিলন ছাড়া অন্য যে কোনো উপায়ে যদি সে নিজের বংশধর তৈরি করে, সকল উপায়সমূহ অযৌন জনন। এইটা হচ্ছে মূল পার্থক্য। যৌন জননে দুইটি বিপরীতধর্মী জননকোষ, এই যে একটি হচ্ছে পুং জননকোষ বা শুক্রাণু বা স্পার্ম, একটি হচ্ছে স্ত্রী জননকোষ বা ডিম্বাণু বা এক। এই দুই ধরনের জননকোষ একই ফুলে বা একই দেহে সৃষ্টি হয়। আমরা যখন উদ্ভিদ পড়বো তখন ফুলে পড়বো, যখন আমরা হিউম্যানের কথা পড়বো তখন দেহে পড়বো। উন্নত উদ্ভিদে দুই ধরনের জননকোষ একই দেহে সৃষ্টি হয়, এরা সহবাসী। তো উদ্ভিদের ক্ষেত্রে দেখবো একই দেহে পুং জননকোষ পাচ্ছি, একই দেহে স্ত্রী জননকোষ পাচ্ছি, ঠিক আছে? এটা মানুষের ক্ষেত্রে না। মানুষের ক্ষেত্রে তো আমরা তোমার পুরুষ আলাদা, মহিলা আলাদা। পুরুষের ক্ষেত্রে পুং জননকোষ পাই, মহিলাদের ক্ষেত্রে স্ত্রী জননকোষ পাবো, বাট উদ্ভিদের ক্ষেত্রে দুটো একই দেহে পাবো, এরা সহবাসী। এই জন্য যখন দুই ধরনের জননকোষ আলাদা দেহে সৃষ্টি হবে, সেই উদ্ভিদকে আমরা ভিন্নবাসী বলে থাকি। তো জননকোষ সৃষ্টির পূর্ব শর্ত হলো জনন মাতৃকোষে মিওসিস হতে হবে। এটা খুব গুরুত্বপূর্ণ লাইন, আমরা বারবার পড়বো। মিওসিস 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 হচ্ছে, মিওসিস মানেই কি? ক্রোমোজোম অর্ধেক হয়ে যাওয়া, 2n থেকে n হয়ে যাওয়া, ক্রোমোজোম হাফ হয়ে যাবে। জননকোষ মানে হলো ক্রোমোজোম হাফ হয়ে যাওয়া। এরপর আলটিমেটলি মাইটোসিস, কোষ বিভাজন হবে। এগুলো পরে পড়তেছি আমরা, এগুলো রিডিং পড়ে নিও। আসো উদ্ভিদ প্রজননে ঢুকি। এখন উদ্ভিদ প্রজননে ঢোকার জন্য আমাদের প্রজনন অঙ্গটা পড়তে হবে। আমরা আজকে উদ্ভিদ প্রজনন নিয়ে মেনলি পড়বো, উদ্ভিদের ক্ষেত্রে কীরকম প্রজনন হয়। শুরুতেই তোমাকে প্রজনন অঙ্গ নিয়ে ধারণা রাখতে হবে, এবং উদ্ভিদের প্রজনন অঙ্গের নাম হলো ফুল বা ফ্লাওয়ার। তো যেসব উদ্ভিদে ফুল হয় তাকে সপুষ্পক উদ্ভিদ বলে, এবং সপুষ্পক উদ্ভিদের মধ্যে আমরা মূলত কী দেখব? প্রজনন, যৌন প্রজননটা দেখব। তো উদ্ভিদের প্রজনন অঙ্গের নাম কি? ফুল। তো প্রজননের জন্য রূপান্তরিত বিশেষ ধরনের বিটপ হলো ফুল। তাহলে ফুল যদি কাকে বলা হয় কি বলবা? ফুল হলো কি? প্রজননের জন্য রূপান্তরিত বিশেষ ধরনের বিটপ বা শুট। ফুল উচ্চ শ্রেণীর উদ্ভিদের প্রজনন অঙ্গ এটা। এবং একটি আদর্শ ফুলের 5টি স্তবকের মধ্যে, একটা আদর্শ ফুলের স্তবক কয়টা? 5টা। অষ্টম শ্রেণীতে পড়ানো হয়েছে এগুলো।
একটা আদর্শ উদ্ভিদের স্তবক হলো 5টা। কি কি? এদের মধ্যে আমরা বৃতি, দলমণ্ডল, তারপর উপবৃতি, এরপরে পুংস্তবক, স্থিরস্তবক এগুলো পড়ি। মূলত দুটি স্তবক হচ্ছে গুরুত্বপূর্ণ, এই যে দুটি স্তবক, একটা হচ্ছে পুংস্তবক, একটা হচ্ছে স্ত্রীস্তবক, প্রজননের জন্য খুব গুরুত্বপূর্ণ। এরা সরাসরি প্রজননে অংশ নেয়, অন্য স্তবকগুলো সরাসরি অংশ না নিলেও প্রজননে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো যে ফুলে এই 5টি স্তবক উপস্থিত থাকে তাকে সম্পূর্ণ ফুল বলা হয়, যেমন জবা, ধুতরা। তাহলে আমাদের যে 5টা স্তবকের কথা আমরা বলতেছি, একটা ফুলের 5টা অংশ, এই 5টা অংশও যদি কোনো ফুল উপস্থিত থাকে তাকে কি বলবা? সম্পূর্ণ পুষ্প। যেমন জবা, ধুতরা খুব গুরুত্বপূর্ণ উদাহরণ, প্রত্যেকটা লাইনের উদাহরণ গুরুত্বপূর্ণ এখানে, ঠিক আছে? সো উদাহরণগুলো ভালো মতো করে মুখস্থ করবা। সম্পূর্ণ ফুলের উদাহরণ কি? জবা, ধুতরা। অসম্পূর্ণ ফুল মানে হলো 5টি স্তবকের মধ্যে যদি যে কোনো একটা বা একাধিক অনুপস্থিত থাকে, যে একাধিক যদি অনুপস্থিত থাকে তাহলে অসম্পূর্ণ ফুল বলবো। যেমন লাউ, কুমড়া গুরুত্বপূর্ণ, তাহলে মানে মুখস্থ যে অসম্পূর্ণ ফুলের উদাহরণ লাউ, কুমড়া। বৃন্তযুক্ত ফুল কি সবৃন্তক ফুল? এই যে তোমরা ফুল দেখলে বুঝবা, ফুল আছে এখানে চিত্র, এই যে এখানে একটা আমাদের বৃন্ত থাকে, ফুলের এই জায়গায় একটা বৃন্ত থাকে। যদি বৃন্তটা থাকে তাকে বলবো আমরা বৃন্তযুক্ত ফুল, বা আমরা বলবো এখানে এই যে পুরাটা আর কি, এটাকে আমরা বলি বৃন্তযুক্ত বা সবৃন্তক। আর বৃন্ত না থাকলে তাকে আমরা বলি অবৃন্তক বা সেসাইল, ঠিক আছে? পিটিউলেট বলা হয় যদি বৃন্ত থাকে। তাহলে দেখো এই যে কোনো ফুলে যদি বৃন্তযুক্ত থাকে তাকে সবৃন্তক, যেমন জবা, কুমড়া। তাহলে এটা পড়তে হবে। সবৃন্তক ফুলের উদাহরণ কি? জবা, কুমড়া। তো যকুশ দিয়ে মনে রাখতে পারো, এটা যকুশ, যকুশ। জবা, কুমড়া সবৃন্তক ফুল, স দিয়ে সবৃন্তক কি কি? জবা, কুমড়া। যে জবা, কুমড়া সবৃন্তক ফুল কে কে? জবা, কুমড়া, ঠিক আছে? যকুশ। বৃন্তহীন পুষ্প ফুলকে আমরা বৃন্ত অবৃন্তক পুষ্প বলি, যেমন হাতিসুর। কোনো ফুলে পুংস্তবক দুটি উপস্থিত থাকে তাকে উভলিঙ্গ ফুল বলা হয়, মানে একই দেহে তোমার পুংস্তবকও আছে, স্ত্রীস্তবক আছে, এটাকে আমরা বলি উভলিঙ্গ ফুল বা বাইসেক্সুয়াল ফ্লাওয়ার। যেমন জবা, ধুতরা, হ্যাঁ, জবা এবং ধুতরা। পুংস্তবক, স্ত্রীস্তবক যে কোনো একটি অনুপস্থিত থাকলে তাকে একলিঙ্গ ফুল বা একলিঙ্গ ফুল বলা হয়, যেমন লাউ, কুমড়া। দুটি অনুপস্থিত থাকলে তাকে ক্লিবলিঙ্গ ফুল। এখানে যত উদাহরণ আছে প্রত্যেকটা থেকে এসএসসি এবং টেস্ট পরীক্ষায় এমসিকিউ আসার সম্ভাবনা খুব বেশি। বারবার বলতেছি উদাহরণগুলো মুখস্থ করবে। এখানে আসলে প্রত্যেকটা অংশ নিয়ে তোমাকে একটু পড়তে হবে। এই যে ফুলের বিভিন্ন অংশ কি কি আছে। প্রথমে হচ্ছে পুষ্পাক্ষ, চিত্র দেখো। এক কথায় এইটার উপরে পুরো ফুলটা বসে আছে না, এটার উপরে। তাহলে এটা হচ্ছে একটা অক্ষ, যে অক্ষর উপরে সম্পূর্ণ পুষ্পটা বসে আছে, তাই এটার নাম পুষ্পাক্ষ। তাহলে যে অক্ষরের উপরে পুষ্প সম্পূর্ণ থাকে এটা হচ্ছে পুষ্পাক্ষ। তাহলে ইংরেজি হচ্ছে থ্যালামাস। পুষ্পাক্ষ সাধারণত গোলাকার বৃন্ত শীর্ষে অবস্থান করে, মানে বৃন্তের শীর্ষে। মাইক্রোফোন অফ করো, কার জানি মাইক্রোফোন অন করা, ফারজান মনে হয়। এই যে এটা হচ্ছে বৃন্ত শীর্ষে, এই যে এ পুরাটা হচ্ছে বৃন্ত, বৃন্তের শীর্ষে মানে মাথায় এই পুষ্পাক্ষটা অবস্থান করে। এর উপর বাকি 4টি স্তবক পরপর সাজানো থাকে। এই যেখানে বাকি 4টি স্তবক সাজানো আছে দেখো, বৃতি, এগুলো হচ্ছে দলমণ্ডল বা পাপড়ি, এটা হচ্ছে পুংস্তবক, মাঝখানেটা হচ্ছে স্ত্রীস্তবক। বুঝছো? তাহলে কি বললাম? এটা হচ্ছে পুষ্পাক্ষ, এটা কি? পুষ্পাক্ষ। এটা কি? বৃতি। পুষ্পাক্ষের নিচে অনেকটা পাপড়ির মতো, তবে পাপড়ি থেকে ছোট, এগুলো কি? বৃতি। বৃতি বলা হয়, প্রত্যেকটাকে বৃত্তাংশ বলা হয়। বৃতির প্রতিটা অংশকে কি বলবা? বৃত্তাংশ। এই দুটা মিলে বৃতি, দুটা মিলে বৃতি। এক বচন বললে বৃত্তাংশ, মানে যদি একটা বলো সিঙ্গেল। আর এগুলো কি? পাপড়ি। এগুলো কি? পাপড়ি। পাপড়ির অপর নাম কি? দলমণ্ডল। পাপড়ির অপর নাম কি? দলমণ্ডল বা দল, ঠিক আছে? দলমণ্ডল, পাপড়ি। তাহলে পাপড়ি গেল। এরপর সেখানে যে এগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে পুংস্তবক। এগুলো কি? পুংস্তবক। এই যে পুংস্তবক, এগুলো কি? পুংকেশর বলা হয় একসাথে। পুংকেশরের দুটো অংশ, উপরে মাথায় যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে পরাগধানী, এটার নাম কি? পরাগধানী। মাথায় যেটা দেখতে পাচ্ছ অ্যান্থার, ইংরেজিতে বলে অ্যান্থার, এটাকে বলে পরাগধানী। আর দণ্ডের মতো যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে পরাগদণ্ড, এটার নাম কি? পরাগদণ্ড, ঠিক আছে? এরপর আসো, এই মাঝখানে যেটা বড় দেখতে পাচ্ছ একটা, এটা হচ্ছে যে স্ত্রীস্তবক, এটার নাম কি? স্ত্রীস্তবক। স্ত্রীস্তবকের অনেকগুলো অংশ আছে। একদম মাথায় আছে মুন্ড, এটার নাম কি? গর্ভমুণ্ড। দণ্ডের মতো দেখতে দেখতে পাচ্ছ এটা হচ্ছে গর্ভদণ্ড, এটার নাম কি? গর্ভদণ্ড। আর নিচে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে গর্ভাশয়, এখানে ডিম্বাণু তৈরি হবে আলটিমেটলি। বুঝছো কথা?
তাহলে এই পার্টগুলো তোমার একদম মাথার মধ্যে রাখতে হবে, এগুলো আঁকতে হবে আগামী। এখন তোমাদের হোমওয়ার্ক হলো ক্লাস শেষ হওয়ার পরে ড্র অ্যান্ড লেভেল অফ ফ্লাওয়ার, এই ফুলের বিভিন্ন অংশগুলা ফর সিকিউতে আসতে পারে, এটা খুব আসে। এই ফুল আঁকবা, একে বিভিন্ন অংশগুলো লিখে মানে লেভেল করবা, লেভেলিং করবা, দেন ছবি তুলে আজকের মধ্যেই গ্রুপে দিয়ে দিবা। এখন পড়া ক্লাস শেষ হওয়ার পরে কাজটা করে ফেলবা। তাহলে এই যে আবার বলি, এটা হচ্ছে যে কি, এটা হচ্ছে যে বৃন্ত, বৃন্তের উপরে কি পাবা, পুষ্পাক্ষ, এটার নাম কি পুষ্পাক্ষ। পুষ্পাক্ষের উপরে যেটা আছে এটা পাপড়ি, পাপড়ির মতো, যে তবে পাপড়ি না, এটা হচ্ছে বৃত্তাংশ বা বৃথি। এগুলো হচ্ছে দলমণ্ডল বা পাপড়ি, এই যে দলমণ্ডল বা পাপড়ি বিভিন্ন কালারের হয়। আর এখানে যেটা দেখতে পাচ্ছ উপরে, এটা হচ্ছে পরাগধানী, আর দণ্ডের মতো যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে পরাগদণ্ড, এটার নাম কি, এটার নাম হচ্ছে পরাগদণ্ড। আর এখানে আমাদের কি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমাদের টোটাল স্ত্রীকেশর বা স্ত্রীস্তবক, যেটার মাথায় দেখতে পাচ্ছি গর্ভমুণ্ড, আর এটা হচ্ছে গর্ভদণ্ড, নিচে যেটা আছে এটা হচ্ছে গর্ভাশয়। ঠিক আছে, এখন তোমাকে এখানে একটু একটু আমরা বিস্তারিত পড়ি প্রত্যেকটা অংশ নিয়ে, কোনটার কাজ কি, তো পরিচিতটা জানলা। বৃতি, ব দিয়ে মনে রাখবা, সবার বাইরের স্তবক, ব দিয়ে। বৃতি মানে কি, সবার বাইরে থাকে। ফুলের বাইরের স্তবককে বৃতি বলা হয়। বৃতি খণ্ডিত হলে যুক্ত বৃতি, মানে হলো এই যে বৃতি যদি পরস্পরের সাথে তোমার যুক্ত থাকে, মানে করো বৃতিগুলো এরকম থাকতে পারে, একটার সাথে একটা, ফুল তো এক পাশে দেখতে পাচ্ছ তুমি, ঠিক আছে। তার ফলে আগামীকাল একটা ফুল নিয়ে দেখবা, আশেপাশে অনেকগুলো ফুল আছে না, যুক্ত বৃতি নাকি বিযুক্ত বৃতি। তাহলে এই যে এটা হচ্ছে যুক্ত বৃতি, এটা দেখা যাচ্ছে না, যদি ওই পাশে দেখা যাচ্ছে না, এটা যদি পরস্পর যুক্ত খণ্ডিত না হয় মানে হলো যুক্ত হয় তাকে যুক্ত বৃতি, আর একটি সম্পূর্ণ খণ্ডিত হলে তাকে বিযুক্ত বৃতি, মানে আলাদা আলাদা। ধরো এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা। রাজ মেসেজ দিলা? হ্যাঁ, ক্লাস রেকর্ড হচ্ছে, ক্লাস রেকর্ড হচ্ছে। তাহলে এই যে এটা হচ্ছে বিযুক্ত বৃতি, হ্যাঁ, এটা কেমন, এটা হচ্ছে বিযুক্ত বৃতি, এই যে এটা বিযুক্ত বৃতি। এরপরে এই যে আমরা প্রতিটি খণ্ডকে কি বলবা, বৃত্তির প্রতিটি খণ্ডক হচ্ছে বৃত্তংশ। বৃত্তির প্রতিটি খণ্ডকে কি বলবা, বৃত্তির প্রতিটি খণ্ডকে আমরা বলবো বৃত্তংশ। সবুজ বৃতি খাদ্য প্রস্তুতে অংশগ্রহণ করে, খুব সিম্পল কথা। সবুজ বৃত্তিতে কি থাকে, ক্লোরোফিল থাকে। সবুজ বৃত্তিতে কি থাকে, ক্লোরোফিল। তোমরা পাশে বই থাকলে লিখে রাখতে পারো, সবুজ বৃত্তিতে ক্লোরোফিল থাকে, তাই সবুজ হয়, এবং ক্লোরোফিল আমরা জানি খাদ্য প্রস্তুতে সহায়তা করে। সবুজ বৃত্তি খাদ্য প্রস্তুতে অংশ নেয়। তো এটার কাজ কি হতে পারে, এটার প্রধান কাজ হলো ফুলের ভিতরের অংশগুলিকে রোদ, বৃষ্টি, পোকার আক্রমণ থেকে রক্ষা করা, মানে ভিতরের অংশগুলোকে সেফ রাখে সে। এবং এই বৃত্তি যদি রং বেরঙের হয়, দেখো এটা যদি বিভিন্ন রং বেরঙের হয়, এই বৃত্তিগুলো ধরো কালারফুল হয়েছে, সবুজ না হয়ে অন্য কালার হয়েছে, তাহলে বিভিন্ন পোকামাকড় এখানে আসবে, পোকামাকড় এখানে আসবে, বিভিন্ন তোমার প্রজাপতি, তারপর মৌমাছি এখানে আসবে, পোকামাকড়কে আকর্ষণ করবে কালারফুল হলে। পোকামাকড় আসলে এখানে পরাগায়ন সম্পন্ন হবে। পরাগায়ন কি আমরা বিস্তারিত পড়ব, পরাগায়ন বিষয়টা কি। তো এখানে পরাগায়ন হিসেবে কাজ করবে এবং পোকামাকড়, পশু পাখি ইত্যাদিকে আকর্ষণ করে। এবার আসে দলমণ্ডল বা করলা, মানে হলো পাপড়ি। এগুলো কি, পাপড়ি। দলমণ্ডল বা করলা বা পাপড়ি, দলমণ্ডল মানে সবগুলোকে একসাথে দলমণ্ডল বলা হয়। এটা বাইরের দিক থেকে দ্বিতীয় স্তবক। প্রথম স্তবক ছিল কি, বৃতি, ব দিয়ে মনে রাখতে, সবার বাইরে বৃতি। এরপরে দ্বিতীয় স্তবককে দলমণ্ডল। প্রতিটি খণ্ডককে দল বা পাপড়ি বলা হয়। মানে সবাইকে তুমি একসাথে কি বলতেছো, দলমণ্ডল, আর একটা একটা বললে পাপড়ি বলবা। পাপড়িগুলো যুক্ত থাকলে যুক্ত দল, মানে এরকম যদি পরস্পরের সাথে এরকম লাগানো লাগানো থাকে তাহলে যুক্ত, আর যদি আলাদা আলাদা থাকে তাহলে বিযুক্ত। পাপড়ি সাধারণত রঙিন হয়, তোমরা দেখো না বিভিন্ন ফুল, সুন্দর সুন্দর ফুল রঙিন রঙিন হয় তারা। এটা ফুলের অত্যাবশ্যকীয় অংশগুলোকে রোধ। অত্যাবশ্যকীয় অংশ মানে কি বললাম বারবার, এই যে এটা পুং স্তবক এবং স্থির স্তবক, এই দুটা হচ্ছে অত্যাবশ্যকীয় স্তবক, মানে এই দুটা ছাড়া প্রজনন হবে না। এই রোদ বৃষ্টি আঘাত থেকে রক্ষা করে, মানে এগুলোকে সুন্দর মতো সেভ করে তারা। উজ্জ্বল জলমল রঙের দলমণ্ডল পোকামাকড় এবং পশু পাখির আক্রমণ থেকে পরাগায়নে আকর্ষণ করে, পরাগায়নে সাহায্য করে। এই পাপড়ির মেইন কাজ হলো পরাগায়ন করা, কারণ এগুলো খুবই সুন্দর হয়, পশু পাখি এগুলোর প্রতি আকর্ষিত হয়, ফলে এখানে এসে বসে, এখানে বসলে পরাগায়ন সম্পন্ন হয়ে যায়। পরাগায়ন কি আমরা পড়ব। অনেক সময় ফুলের পাপড়ি কোনো কোনো পোকামাকড় বসে মধু খেতে সাহায্য করে। এই সময় চলাকালীন সময় পরাগায়নের কাছে হয়ে থাকে। ওই যে যখন ফুলের মধু নেওয়ার জন্য আসে তারা, তখন এই পরাগায়নটা হয়ে যায়। ঠিক আছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তবক দুটো এখন আমরা পড়বো, একটা হচ্ছে যে পুংস্তবক, স্তবক, একটা হচ্ছে যে স্ত্রী স্তবক। এই দুটো স্তবক সবচেয়ে গুরুত্বপূর্ণ। পুংস্তবক বা অ্যান্ড্রোসিয়াম,
এটা হচ্ছে ফুলের তৃতীয় স্তবক। হ্যাঁ, এটা হচ্ছে তৃতীয় স্তবক। এটা অত্যাবশ্যকীয় স্তবক। অত্যাবশ্যকীয় অংশ কয়টা? দুইটা। এটা হচ্ছে পুংস্তবক, একটা হচ্ছে স্তবক। এই স্তবকের প্রতিটি সদস্যকে পুংকেশর স্টেমেন বলা হয়। এই যে এই প্রত্যেকটাকে কি বলবা? প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি হচ্ছে যে পুংকেশর, আর সবাইকে একসাথে বলবা পুংস্তবক, আর ইন্ডিভিজুয়াল এক একটার নাম কি বলবা? পুংকেশর। একটি পুংস্তবকে এক বা একাধিক পুংকেশর থাকতে পারে। দেখুন এখানে কয়টা আছে? একাধিক আছে, একটা দুইটা তিনটা ছয়টা আছে। একটি পুংকেশরের দুইটি অংশ হলো পুংদণ্ড এবং পরাগ, পুংদণ্ড বা পরাগদণ্ড। একটা হচ্ছে পরাগধানী বা পরাগথলি। এই যেখানে দুইটা অংশ আছে, একটা হচ্ছে যে পুংদণ্ড, একটা হচ্ছে যে পরাগথলি। পুংকেশরের দণ্ডের মতো অংশকে পুংদণ্ড, শীর্ষে থলির মতো অংশকে পরাগধানী বলা হয়। এই যে মাথায় যে থলির মতো অংশটা পাচ্ছ, এটা হচ্ছে পরাগথলি, ঠিক আছে? পরাগধানী বা পরাগথলি। আর নিচে হচ্ছে যে পুংদণ্ড। পরাগধানী এবং পুংদণ্ড সংযোগকারী অংশকে যোজনী বলা হয়। এই যেখানে মাথায় একটা ঘেডির মতো যেটা আছে আর কি, যোজনী, যেটা পরাগদণ্ড এবং পরাগধানীকে যুক্ত করছে, এটাকে বলতেছে আমরা যোজনী। পরাগধানীর মধ্যে পরাগ উৎপন্ন হয়। এই পরাগধানীর মধ্যে কি থাকে? পরাগ থাকে। পরাগটা উৎপন্ন করে, এখানে পরাগ তৈরি হয়। এই পরাগরেণু অঙ্কুরিত হয়ে পরাগনালী গঠন করে। আমরা এগুলো পড়ব। পরাগরেণু অঙ্কুরিত হয়ে পরাগনালিকা গঠন করে এবং পরাগনালিকায় পুংজননকোষ উৎপন্ন হয়। এই পরাগনালিকার ভিতরে এরকম একটা নালী গঠন করে। এই নালীর ভিতরে পুংজননকোষ তৈরি হয়। এই পুংজননকোষগুলো সরাসরি জনন কাজে অংশ নেয়, যেখান থেকে পুংরেণু তৈরি হবে। কখনো স্থিরস্তবকগুলা পুংদণ্ডগুলো পরস্পরের সাথে সংযুক্ত হতে পারে। এই যে আমাদের স্থিরস্তবক যেগুলো আছে, এই যে স্থিরস্তবক যেগুলো আছে, এটা পুংদণ্ডের সাথে সংযুক্ত হয়ে যেতে পারে, মানে যুক্ত থাকতে পারে পরস্পর। আবার পরাগথলিগুলো কখনো পরস্পরের সাথে যুক্ত থাকতে পারে, মানে পরাগথলি অনেকগুলো দেখতে পাচ্ছ না, দেখা যাচ্ছে একটা পরাগথলি অপরটার সাথে লাগানো বা যুক্ত। এটাই পরাগদণ্ড একগুচ্ছে থাকলে তাকে একগুচ্ছ বলা হয়, একগুচ্ছ পরাগদণ্ড বলা হয়, যেমন জবা। দ্বিগুচ্ছ থাকলে তাকে দ্বিগুচ্ছ বলা হয়, যেমন মটর। বহুগুচ্ছ থাকলে বা বহুগুচ্ছ বলা হয়, যেমন শিমুল। তাহলে একগুচ্ছের উদাহরণ কি? জাস্ট উদাহরণ। একগুচ্ছ থাকলে জবা, দ্বিগুচ্ছ থাকলে মটর, বহুগুচ্ছ থাকলে শিমুল। তাহলে তোমরা সিরিয়ালি মনে রাখবা, জবা, মটর, শিমুল, ঠিক আছে? জবা হচ্ছে 1, মটর হচ্ছে 2, শিমুল হচ্ছে 3। যখন পরাগধানী একগুচ্ছ থাকে তখন তাকে যুক্তদানী বা সিনজেনেসিয়াস বলা হয়। মানে পরাগধানী যদি একটা গুচ্ছে, মানে সবাই ধরে এরকম, এদিকে একটা, এদিকে একটা, এদিকে একটা, এদিকে একটা, এক গুচ্ছে থাকলে তাকে সিনেজেনেসিয়াস বলা হয়। মুক্ত অবস্থায় থাকলে তাকে আমরা বলি দললগ্ন বা এপিপ্যাটেলাস। মুক্ত অবস্থায় পুংকেশর দলমণ্ডলের সাথে যুক্ত থাকলে, মানে হলো এই যে এটা হচ্ছে দলমণ্ডল বা পাপড়ি না, পাপড়ির সাথে যদি পুংকেশর যুক্ত থাকে, পাপড়ির সাথে যদি পুংকেশর যুক্ত থাকে, তাকে আমরা বলি দললগ্ন, দললগ্ন বা এপিপ্যাটেলাস। এই যে হ্যাঁ, এগুলো প্রত্যেকটা টার্ম আমি বোঝানোর চেষ্টা করতেছি, সো তোমরা ভালো মতো করে এগুলো বুঝে নিবা। এই যে মুক্ত অবস্থায় পুংকেশরের সাথে যুক্ত থাকলে তাকে দললগ্ন বলবা। যদি এগুলো আর কি তোমার পরাগধানীগুলা পাপড়ির সাথে যুক্ত থাকে তাকে দললগ্ন বলবা। যেমন দুধরা, দললগ্ন দেখা হচ্ছে দুধরা বেগুন, দুধরা প্লাস বেগুন। এগুলো বইয়ে নাই যদিও, একটু জেনে রাখো। এই এখানে দেখো ক নাম্বার চিত্র হচ্ছে একগুচ্ছ। এই যে একবারে আছে সবগুলা, এই যে দেখো না একগুচ্ছ। এটা হচ্ছে দ্বিগুচ্ছ, এই যে দুইটা আছে একসাথে। এটা হচ্ছে বহুগুচ্ছ, এই যে অনেকগুলো আছে। এটা হচ্ছে যুক্তদানি, এই যে আমাদের যুক্ত তোমার পরস্পরের সাথে পরাগধানীগুলো জাস্ট যুক্ত আছে, পরাগদণ্ডগুলো আলাদা। আর হচ্ছে দললগ্ন, মানে পাপড়ির সাথে পরাগধানীগুলো যুক্ত আছে, তোমার সাথেগুলো যুক্ত আছে, পুংস্তবকগুলো। অন্যতম গুরুত্বপূর্ণ স্তবক হলো গাইনিসিয়াম বা স্ত্রীস্তবক। স্ত্রীস্তবক বা গর্ভকেশর এটির কেন্দ্রে অবস্থান করে, ফুলটির কেন্দ্রে, মানে একদম মাঝখানে থাকে। খেয়াল করো, একদম সবার মাঝখানে কে? সবার মাঝখানে হলো যে গর্ভমুণ্ডটা, ঠিক আছে? স্ত্রীস্তবকটা, স্ত্রীস্তবক সবার মাঝখানে। এটি ফুলের আর একটি অত্যাবশ্যকীয় স্তবক। এটা ফুলের অন্যতম অত্যাবশ্যকীয় স্তবক। কয়টা বললাম তাহলে? দুটা। কি কি? এই যে আমাদের একটা হচ্ছে পুংস্তবক, একটা হচ্ছে স্ত্রীস্তবক। স্ত্রীস্তবক এক বা একাধিক গর্ভপত্র নিয়ে গঠিত হতে পারে এবং গর্ভপত্রের 3টি অংশ। একটা হচ্ছে গর্ভাশয়, একটা হচ্ছে গর্ভদণ্ড, এটা হচ্ছে গর্ভমুণ্ড। এই যে সিরিয়ালি পড়বা। একদম নিচের দিকে যেটা আছে, একদম নিচে যেটা আছে, এটা হচ্ছে গর্ভাশয়। নিচের দিকে যেটা আছে এটা হচ্ছে গর্ভাশয়। দণ্ড যেটা আছে এটা হচ্ছে গর্ভদণ্ড। মাথায় যেটা আছে এটা হচ্ছে গর্ভমুণ্ড। বুঝছো কথা? একদম নিচে যেটা আছে এটা হচ্ছে গর্ভাশয়, দণ্ড যেটা আছে এটা হচ্ছে গর্ভদণ্ড, মাথায় যেটা আছে এটা হচ্ছে গর্ভমুণ্ড। এবং আমরা যখন কতগুলো গর্ভপত্র নিয়ে মানে একাধিক সব গঠিত হতে পারে, অনেকগুলো গর্ভপত্র থাকতে পারে। এরা সম্পূর্ণভাবে পরস্পরের সাথে যুক্ত থাকে বলে যুক্ত গর্ভপত্র বলা হয়, আলাদা থাকলে বিযুক্ত গর্ভ, মানে পরস্পরের সাথে যুক্ত থাকলে যুক্ত, আর যদি বিযুক্ত থাকে তাহলে বিযুক্ত বলবা।
প্রতিটি গর্ভপথকে আমরা কার্পাল বলে থাকি আলাদা আলাদা। গর্ভাশয়ের ভিতরে এক বা একাধিক ডিম্ব সাজানো থাকে। ডিম্বকের মধ্যে স্ত্রী জননকোষ বা ডিম্বাণু তৈরি হয় এবং এগুলো সরাসরি জননকাজ অংশ নেয়। এই যে এর ভিতরে আমাদের দেখো, এই যে এখানে এরকম, এটার ভিতরে আর কি, এটার ভিতরে এরকম দেখতে পাবা, এই যে এরকমভাবে ডিম্বাণুগুলো সুন্দর মতো সাজানো দেখতে পাবা, কিছু স্ত্রী জননকোষগুলো, বুঝছো? এই তাহলে আমাদের এটা হচ্ছে মোটামুটি ফুলের পরিচিতি গেল, আমরা জাস্ট দুইটা অংশ নিয়ে পড়লাম। এরপর আসো পুষ্পমঞ্জুরি, আমরা জাস্ট ফুলের পরিচিতিতে পড়লাম। এখন আসো পুষ্পমঞ্জুরি বা ইনফ্লোরেসেন্স। এটা সিকিউর জন্য লাগবে না, জাস্ট একবার রিডিং করে নিও। পুষ্পমঞ্জুরি কাকে বলে? অনেকগুলো ছোটো ছোটো শাখায় ফুলগুলো একটা বিশেষ নিয়মে সাজানো থাকে, এগুলোকে একসাথে পুষ্পমঞ্জুরি বলা হয়। এই যে পুরোটা দেখুন, এখানে ফুলগুলো সুন্দর মতো সাজানো আছে, এই পুরো দণ্ডকে কি বলবা? পুষ্পমঞ্জুরি। যে শাখায় ফুলগুলো সজ্জিত থাকে তাকে মঞ্জুরি দণ্ড বলা হয়। এই দণ্ডটাকে বলা হচ্ছে মঞ্জুরি দণ্ড। এটার বৃদ্ধি যদি অনিয়ত হয় তাকে রেসিমুস বলা হয়। রেসিমুসের দেখা হচ্ছে যে গাদা, যত সম্ভব মনে পড়ছে গাদা। আর সাইমাসের দেখা হচ্ছে জবা। তাহলে যদি বৃদ্ধি অসীম হয় তাকে আমরা বলি রেসেমোস। মনে করো এটা বাড়তেই আছে, শুধু এটা থামাথামি নাই, এটা একদম ইনফিনিটি বাড়তেই থাকবে, তাহলে এটা হচ্ছে রেসেমোস। মানে হলো অনিয়ত, মানে নিয়ত না। নিয়ত মানে কি? লিমিটেড। অনিয়ত মানে কি? আনলিমিটেড। তাহলে এটা কি? আনলিমিটেড। মানে হলো এটাকে কি বলবা তখন? এটাকে বলবা রেসিমোস। রেসিমোসের উদাহরণ কি বললাম? রজনীগন্ধা অথবা গাঁদা, যে কোনো একটা হবে। আর সাইমাসের উদাহরণ হচ্ছে জবা গাছ, জবা ফুল। এই যে এটা হচ্ছে নিয়ত, মানে হলো একদম, এই যে জবা ফুলতে দেখা যাচ্ছে, মানে হলো তোমার এতটুকু হয়ে আর বাড়বে না, এটা শেষ, এতটুকুই লিমিটেড, আর বড় হবে না। যদি বৃদ্ধি নিয়ত হয়, বৃদ্ধি থেমে গেলে তাকে নিয়ত বলবা। পরাগায়নের জন্য পুষ্পমঞ্জুরির গুরুত্ব অনেক বেশি। আজকে আমরা পরাগায়নটা শেষ করব, পরাগায়নটা শেষ করে দিচ্ছি। নেক্সট দিন সিকিউতে তোমাদের দুইটা টপিক 5 স্টার এই অধ্যায় থেকে, হয় পুংগ্যামেটোফাইটের উৎপত্তিটা দিবে মাস্ট 100%, অথবা একই সাথে স্ত্রী গ্যামেটোফাইটের উৎপত্তিটা দিবে। আগামীকাল এই দুটো টপিক নিয়ে ইনডেপথ চিত্র এঁকে বিস্তারিত বোঝাবো, এবং এই দুটো টপিক বুঝলে মোটামুটি তোমার জন্য সহজ হয়ে যাবে এই ইয়াটা। আজকে পরাগায়নটা আমি শেষ করে দিচ্ছি, খেয়াল করো, পরাগায়নটা বুঝে নাও। পরাগায়ন বা পলিনেশনটা কি? দেখো আমাদের কিভাবে ফুল আমাদের তোমার ইয়া হয়, এখানে আমাদের কি থাকবে, এই যে খেয়াল করো, এটা হচ্ছে আমাদের পরাগধানী। পরাগধানীর ভিতরে কি তৈরি হবে? পরাগরেণু। পরাগরেণু, এই পরাগরেণু থেকে কি তৈরি হবে? শুক্রাণু মাতৃকোষ, শুক্রাণু তৈরি হবে। আলটিমেটলি কি তৈরি হবে? শুক্রাণু। এটা হচ্ছে টোটাল স্ত্রী কেশর বা স্ত্রী স্তবক। ভিতরে কি আছে? গর্ভাশয় আছে। গর্ভাশয়ের মধ্যে কি তার থাকে? তোমার ডিম্বক থাকবে। ডিম্বক থেকে কি তৈরি হবে? ডিম্বাণু তৈরি হবে। কি তৈরি হবে? ডিম্বাণু। তো আমরা জানি একটা কখন নতুন বংশধর তারা সৃষ্টি করতে পারবে? যখন শুক্রাণু প্লাস ডিম্বাণুর মিলন হবে। শুক্রাণু প্লাস ডিম্বাণু কি হবে? মিলন হবে। শুক্রাণু প্লাস ডিম্বাণু একসাথে হবে। কিভাবে হবে? এই যে, তার মানে হলো এখানে যে পরাগরেণুটা আছে, এই পরাগরেণুটা গিয়ে আগে এখানে বসবে। খেয়াল করি ওই বিষয়টা। পরাগরেণুটা এখানে থাকবে, কিন্তু পরাগরেণুটা কোথায় থাকবে? অ্যান্থার বা পরাগধানীতে থাকবে। পরাগধানীতেই পরাগরেণু থাকবে, সিম্পল। পরাগধানীতেই পরাগরেণু থাকবে। এই পরাগরেণুটা কোনো কারণে যে কোনো কিছুর মাধ্যমে, পাখি হইতে পারে, এটা যে কোনো মৌমাছি হইতে পারে, প্রজাপতি হইতে পারে, যে কোনো কিছুর মাধ্যমে বা বাতাসের মাধ্যমে যদি সামহাও এখানে গিয়ে পড়ে, ধরো এখানে গিয়ে পড়লো, এই যে আমাদের এটা হচ্ছে গর্ভমুণ্ড। গর্ভমুণ্ড থেকে আস্তে আস্তে সে গর্ভদণ্ড ভেদ করে, এই যে গর্ভদণ্ড হয়ে আস্তে আস্তে যাবে, দেখো এই যেখানে ছোটো একটা নালিকার মতো জায়গাও দেখা যাচ্ছে, এই যে আস্তে আস্তে যাবে গিয়ে সে এই দিকে ঢুকবে, দেখো ঢুকতেছে, ভিতরে ঢুকলো, ভিতরে গিয়ে ডিম্বাণুর সাথে মিলন হবে, বিজ্ঞানের সাথে মিলিত হয়ে আলটিমেটলি কী গঠন করবে? জাইগোট। বা আমরা এগুলো পরে দেখতেছি কী গঠন করবে, সেটা জাইগোট। তাহলে এই পরাগরেণুটা গর্ভমুণ্ডে পতিত হলো। কোথায় পতিত হলো? গর্ভমুণ্ডে। দেন আলটিমেটলি ডিম্বাণুর সাথে গিয়ে পড়লো। এই প্রসেসটা হচ্ছে পরাগায়ন। আলটিমেটলি পরাগায়ন হচ্ছে এতটুকু, এই যে পরাগরেণু এখান থেকে এখানে যাওয়াটা। পরাগরেণু পরাগধানী থেকে এই স্ত্রী কেশরের গর্ভমুণ্ডে, এটা কোথায়? গর্ভমুণ্ডে পতিত হওয়াকে
বা গর্ভমুণ্ডে যাওয়াটাকে আমরা বলবো পরাগায়ন। এটাকে কি বলবা? পরাগায়ন। পরাগরেণু থাকবে কোথায়? পরাগধানীতে। পরাগধানী থেকে এই জায়গায় যখন যাবে সেটাকেই বলবা পরাগায়ন। বুঝছো কথা? তাহলে এটা হচ্ছে পরাগায়ন। তাহলে পরাগায়নটা কেমন হইতে পারে? একই ফুলে হইতে পারে। ধরো এই ফুলের মধ্যেই একটা মৌমাছি এসে বসলো, মৌমাছিটা এখানে বসলো, তাহলে তার গায়ে পরাগরেণুটা লেগে গেল। এখন এই মৌমাছি যখন আবার এখানে ধরো এসে জাপটাবে, ডানা বা যে কোথাও লাগলে সেই যখন আবার এখানে গিয়ে বসলো, তাহলে এখানে তার গায়ে থেকে আবার এই পরাগরেণুটা এখানে লেগে গেল, তাহলে পরাগায়ন সম্পূর্ণ হয়ে গেল আলটিমেটলি। এখানে পরাগরেণুটা এখানে লেগে গেল। অথবা এমনও হইতে পারে না, ধরো যে এটা আরেকটা গাছ, হ্যাঁ, অথবা ধরো একই গাছ বাট ফুল ভিন্ন। এটা একটা ফুল, অন্য একটা ফুল, এই ফুলের পরাগরেণু থেকে এই ফুলের পরাগরেণু মৌমাছির গায়ে লাগলো, মৌমাছি এখন অন্য ফুলে গিয়ে এখানে বসে গেল, তাহলে এই গায়ে তার লেগে গেল, তাহলে এটা একটা পরাগায়ন হইতে পারে। অথবা ধরো ভিন্ন গাছ আলাদা, এটা একটা গাছ, এটা একটা গাছ, তবে দুইটা কিন্তু একই গাছ। তুমি জাম গাছের সাথে কাঁঠাল গাছের পরাগায়ন ঘটাইতে পারবে না, ঠিক আছে? জাম গাছের সাথে জাম গাছ, কাঁঠাল গাছের সাথে কাঁঠাল গাছ। এই যে মনে করো এটা জবা ফুল, এটা আরেকটা গাছের জবা ফুল, এই জবা ফুলে পরাগরেণু লাগলো, অন্য জায়গায় গিয়ে গর্ভমুণ্ডে গিয়ে বসলো, তাহলে এটা একটা পরাগায়ন। বুঝছো? আমরা পরাগায়নের মধ্যে এগুলো বিস্তারিত পড়তেছি। তাহলে পরাগায়ন কি আশা করি বুঝছো? পরাগায়নকে আমরা কি বলি? পরাগ সংযোগও বলে থাকি, মানে পরাগটা জাস্ট সংযুক্ত হবে। পরাগায়ন ফুল এবং বীজ উৎপাদনের পূর্বশর্ত, মানে ফুল বীজ উৎপাদনের জন্য পরাগায়ন হতেই হবে। ফুলের পরাগধানী থেকে পরাগরেণু একই ফুলে, কথাটা বুঝিও, একই ফুলে হতে পারে। আমি বললাম একই ফুলের পরাগধানী থেকে গর্ভমুণ্ডে পতিত হওয়া একই ফুলে, অথবা একই জাতের অন্য ফুলে, মানে জাত একই বাট অন্য ফুলে হইতে পারে, ঠিক আছে? একই জাতের অন্য ফুলে মানে একই ফুলে হইতে পারে, একই ফুলের পরাগধানী থেকে লেগে, একই ফুলের পরাগধানী থেকে লেগে অন্য ফুলের গর্ভমুণ্ড পর্যন্ত, অথবা এক ফুলের পরাগরেণু অন্য ফুলের গর্ভমুণ্ডে। বুঝতে পারছো? একই ফুলে ভিন্ন ফুলেও হইতে পারে, তবে একই জাত। স্থানান্তরিত হওয়াকে আমরা পরাগায়ন বলি। পরাগায়ন দুই প্রকার, একটা হচ্ছে স্বপরাগায়ন, একটা হচ্ছে পরপরাগায়ন। তাহলে স্বপরাগায়ন মানে কি? একই ফুলে অথবা একই গাছের দুইটি ভিন্ন ফুল। এই যে আমি যেটা বললাম, খেয়াল করো, মৌমাছি এখানে আসছে, এই যে মৌমাছি ধরো, এই যে মৌমাছি এখানে আসছে, এই ফুলের মধ্যে ধরো এখানে একটা পরাগরেণু আছে, পুংকেশরে বসলো, আবার এই ফুলেরই এখানে বসে গেল, তাহলে একই ফুলে ঘটলো। অথবা গাছ একই, এটা গাছ, এই গাছের এই ফুলে বসলো, আবার এই মৌমাছিটা এই ফুলে গিয়ে বসলো, তাহলে পরাগরেণু একই গাছের ভিন্ন ফুলে। বিষয়টা বুঝিও, একটা হচ্ছে একই গাছ, একই গাছের একই ফুলে, একই গাছে একই ফুলে, আর একটা হচ্ছে একই গাছে ভিন্ন ফুলে, ঠিক আছে? এই দুইটা কি পয়েন্ট মানে হলো স্বপরাগায়ন। এই দুইটা কি পয়েন্ট মানে কি? স্বপরাগায়ন। হয় একই ফুলে হবে, না হয় একই গাছের দুটি ভিন্ন ফুলে হবে। আমি খুব স্লোলি বলতেছি। একটা হচ্ছে যে হয় একই ফুলে হবে পরাগায়নটা, কিংবা একই ফুলের দুটি ভিন্ন গাছে হবে। হয় একই ফুলে হবে, না হয় একই গাছের দুটি ভিন্ন ফুলে হবে। এই যে একই গাছ কিন্তু একই হতে হবে, শর্ত এটাই, একই গাছে হতে হবে, এবং হয় একই ফুলেও হতে পারে অথবা ভিন্ন ফুলেও হতে পারে, ঠিক আছে? এই যে একই ফুলে বা একই গাছের ভিন্ন ফুলের মধ্যে যখন পরাগায়ন ঘটে তাকে আমরা স্বপরাগায়ন বলি। উদাহরণ সরিষা দুতরা মুখস্থ রাখতে হবে। স্বপরাগায়ন কোথায় ঘটে? সরিষা পুতরা। এবং স্বপরাগায়নের কিছু উপকারিতা আছে, শিখিয়ে আসতে পারি এগুলা। স্বপরাগায়নের ফলে পরাগরেণুর অপচয় কম হয়, মানে দেখো যেহেতু মৌমাছিটা বেশিক্ষণ উড়বে না, তাহলে গায়ে যেগুলো লাগছে এগুলো সরাসরি আমাদের গিয়ে গর্ভমুণ্ডে গিয়ে পতিত হবে, তাহলে অত বেশি আর নষ্ট হবে না। পরাগায়নের জন্য বাহকের উপর নির্ভরশীল করতে হয় না, পরাগায়ন নিশ্চিত হয়। মানে অনেক সময় বাতাস ধুলে না, বাতাসের সময় যখন ফুলটা ধুলে তখন ঘটনাটা ঘটে যাইতে পারে, মানে বাহক খুব একটা এখানে মৌমাছি আসতেই হবে এমন অনেক সময় নাও লাগতে পারে, মৌমাছির প্রয়োজন নাও হতে পারে। এর ফলে নতুন যে উদ্ভিদ তৈরি হয় তাতে বৈশিষ্ট্যে কোনো পরিবর্তন আসে না, মানে কারণ কি? গাছ তো একই, এই যে বললাম একই গাছ। এখন একই গাছের মধ্যে যখন পরাগায়নটা ঘটে তখন আর বৈশিষ্ট্যের মধ্যে আহামরি আর কোনো পরিবর্তন আসে না, এবং একই প্রজাতির চরিত্রগত বৈশিষ্ট্য বিশুদ্ধতা বজায় থাকে। মানে হলো গাছ যেরকম ফুলটা যেমন ঠিক সেমন বিশুদ্ধ থাকে, তবে জিনগত বৈচিত্র্য কম থাকে, মানে জিনগত বৈচিত্র্য কম থাকে, মানে এখানে জেনেটিক্যালি বিভিন্ন হবে না, এটা কম থাকবে। এই বীজের থেকে জন্ম নেওয়া বীজ অভিযোজন ক্ষমতা কমে যায়,
অচিরেই প্রজাতির বিলুপ্তির ঘটে। মানে কেন ঘটবে? ধরো একটা গাছ একটা নির্দিষ্ট রোগে ভুগতেছে, এখন তার থেকে যে নতুন গাছ তৈরি হবে এটাও যদি সেম এই রোগে ভুগে, তাহলে ওই প্রজাতি বেশি দিন টিকে থাকতে পারবে? মারা যাবে না? এটাই বলতেছে যে তুমি যেহেতু এখানে একই গাছের মধ্যে পরাগায়নটা সম্পন্ন হচ্ছে, এখানে অভিযোজন ক্ষমতা কম, নতুন পরিবেশে টিকে থাকার ক্ষমতাটা কম, এবং তারা বিলুপ্ত হবে দ্রুত, এটাই বলতেছে। এখন এসব পরপরাগায়ন। পরপরাগায়ন মানে এক সিম্পল কথা, ভিন্ন গাছের দুইটা ফুলে, এক কথায় ভিন্ন গাছের দুটা ফুলে, শেষ। এই যে একই প্রজাতির, তবে প্রজাতি কেউ হতে হবে, আম গাছ আম গাছ, কাঁঠাল গাছ কাঁঠাল গাছ, তুমি জবা ফুলের সাথে শাপলা ফুল দিলে হবে না। একই প্রজাতি দুইটা ভিন্ন ফুলের মধ্যে যখন পরাগ সংযোগ করবে তখন তাকে পরপরাগায়ন বলবা। শিমুল পেঁপে, শিপে, শিপে দিয়ে মনে রাখিও। শিমুল পেঁপে কিসের উদাহরণ? পরপরাগায়ন। এগুলো প্রত্যেকটার উদাহরণ গুরুত্বপূর্ণ, আমি আগামীকাল ক্লাসে উদাহরণগুলো ধরবো। শিমুল পেঁপে পরপরাগায়নের উদাহরণ। পরপরাগায়নের ফলে নতুন চরিত্রের সৃষ্টি হয়। এই যে বললাম দুইটা ভিন্ন গাছ, তাহলে এটার কিছু চরিত্র, এটার কিছু চরিত্র, তোমরা যখন মিওসিস বিভাজনটা পড়বা তখন বুঝবা আসলে এখানে আসলে ক্রসিং ওভার হয়। ক্রসিং ওভারের জন্য আমাদের এখানে চরিত্রের, নতুন চরিত্রের উদ্ভব হয়। আমাদের মানুষেও যখন তোমার শুক্রাণু ডিম্বাণু তৈরি হয় তখন ক্রসিং ওভার হয়। তো যেমন আদিরা, আদিরা কিছু বৈশিষ্ট্য পাইছে তার মায়ের মতো, কিছু বৈশিষ্ট্য পাইছে তার বাবার মতো। সে হুবহু তার মায়ের মতো হয় নাই, হুবহু তার বাবার মতো হয় নাই। কিছু বৈশিষ্ট্য তার মায়ের মতো, কিছু বৈশিষ্ট্য তার বাবার মতো, কিছু বৈশিষ্ট্য সে ইউনিক বৈশিষ্ট্য লাভ করছে। কেমন ইউনিক? কারণ হলো ক্রসিং ওভার। আমরা যখন মিওসিস বিভাজন পড়ি, মিওসিস বিভাজনের মধ্যে প্যাকাইটিন নামক একটা উপদশা থাকে। উপদশাতে আমাদের ক্রোমোজোমগুলো এরকম আদান প্রদান করে, বিনিময় ঘটে। এই বিনিময়ের কারণে ইউনিক ক্রোমোজোম তৈরি হয়, ফলে নতুন বৈশিষ্ট্য জন্ম লাভ করে। ঠিক আছে, এটা কিন্তু খুবই মানে ভালো যে অভিযোজন ক্ষমতা হয়, নতুন চরিত্র উদ্ভব ঘটে। মানে দেখো, আদিরার ক্যারেক্টারিস্টিক্স একরকম, তার বাবার একরকম, তার মায়ের একরকম। সে হুবহু তার বাবার মতো হয় নাই, হুবহু তার মায়ের মতো হয় নাই। মানে একটা মানে দুটার মিক্সড বলতে গেলে, বা নতুন কিছু তার মধ্যে তৈরি হয়েছে। বিষয়টা এমন, আমরা মানুষের প্রত্যেকটা জন্মই এমন যে আমরা ক্রসিং ওভার বা মিওসিস বিভাজনের মাধ্যমেই তো আলটিমেটলি জন্মগ্রহণ করে আসছি। সো এটা আমাদের মধ্যেও সত্য। মানে এই জন্য প্রত্যেকটা মানুষ ইউনিক। পৃথিবীর 700 কোটি মানুষ, 700 কোটি রকমের আলাদা চরিত্র সৃষ্টি হয়। সো এর নতুন চরিত্রের সৃষ্টি হবে এখানে, যেহেতু তোমার আলাদা গাছের মধ্যে হবে। বীজের অঙ্কুরোদ্গমের হার বৃদ্ধি পায়, হ্যাঁ, বীজ অধিক জীবনী শক্তি সম্পন্ন হয়, মানে অনেক দিন বাঁচবে, এবং নতুন প্রজাতির সৃষ্টি হবে। দুটি ভিন্ন গুণসম্পন্ন গাছের পরাগায়ন ঘটে, এটা হচ্ছে সুবিধা। ফলে বীজ উৎপন্ন হয়ে নতুন গুণসম্পন্ন হয়, বীজ থেকে যে গাছ জন্মায় তাও গুণসম্পন্ন। এ কারণে নতুন বৈচিত্র্য সৃষ্টি হয়। তবে এটা হচ্ছে অসুবিধা, 2 লাইন অসুবিধা। তবে বাহক নির্ভর হতে হয়, মানে একটা মৌমাছি এখানে যেমন বসবে, অন্য গাছে গিয়ে থাকে বসতে হবে, তারপর এটা হবে অন্য ফুলে গিয়ে, নাহলে এটা বাতাসের মাধ্যমে যাবে না। তো পরাগায়নের নিশ্চয়তা থাকে না, এতে প্রচুর পরাগায়ন অপচয়। এখন সে উড়ে উড়ে যখন অন্য গাছে যাবে তখন পরাগায়নে কিছুটা অপচয় হবে না, মাটিতে পড়ে যাবে না, এটাই। ফলে প্রজাতির বিশুদ্ধতা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। এ পরাগায়নের মাধ্যম পরাগায়ন কিসের মাধ্যমে হতে পারে? পরাগ স্থানান্তরের কাজটি অধিকাংশ ক্ষেত্রে কোনো না কোনো মাধ্যমের দ্বারা হয়ে থাকে, যে মাধ্যমে পরাগ বহন করে গর্ভমুণ্ডে নিয়ে যায়, গর্ভমুণ্ড পর্যন্ত তাকে পরাগায়নের মাধ্যম বলা হয়। এই যে বললাম আমরা, এই ফুল থেকে এই ফুলে পরাগায়নটা যাচ্ছে, কিভাবে যাচ্ছে? এটা হচ্ছে যে বাহক বা মাধ্যম। ঠিক আছে, এই যে মৌমাছি এগুলো পড়তেছে, এগুলো আর কি। বায়ু মানে বাতাসের মাধ্যমে হতে পারে, পানি, এই যে বিভিন্ন যেগুলো উদ্ভিদ পানিতে থাকে পানির মাধ্যমে হতে পারে, কীটপতঙ্গ মানে এই যে মৌমাছি এগুলা, পাখির মাধ্যমে হতে পারে, বাদুড়, শামুক, এমনকি মানুষ এ ধরনের মাধ্যমে হিসেবে কাজ করে থাকে। আমরা আমি যদিও দেখি নাই কখনো, বাট শুনেছি আর কি আমাদের এলাকায়। তখন দেখবা একদম খুব ভোরে আমার দাদারা বা নানারা একদম সকালবেলা দেখবা যে তারা ঘুম থেকে উঠে, বিশেষ করে তোমার কলা গাছ, তারপর যে সিজনাল যে ইয়েগুলো থাকে অনেকগুলো গাছে, তারা এই কাজটা করে। হ্যাঁ, তোমার ওই যে একদম তারা জানে না তারাও কি করে, বাট আলটিমেটলি তারা পরাগায়নটাই করে। বাট ওই যে তারা জানে এভাবে করলে তোমার দ্রুত ফল হয়, দ্রুত তোমার ইয়া তৈরি হয়, কলা ধরে। তো আলটিমেটলি তারা কিন্তু জানে না তারা কি করতেছে। হ্যাঁ, তারা কিন্তু ঠিকই পরাগায়নটা সম্পন্ন করে ওই গাছের মধ্যে। তো মানুষও এটার মাধ্যম হিসেবে কাজ করে, এটাই বলতেছে। অনেক সময় মানুষ নিজে করে, মানে আমি যদি এখান থেকে হালকা হালকা করে এখান থেকে পরাগরেণু একটা কেচির মাধ্যমে নিয়ে এখানে লাগাই দিই, তাহলে পরাগায়ন সংগঠিত হয়ে গেল, তাহলে আমি নিজের মাধ্যম হিসেবে কাজ করলাম না? এটাই। মধু খেতে অথবা সুন্দর রঙের আকর্ষণে পতঙ্গ বা প্রাণী ফুলে ফুলে ঘুরে বেড়ায়। এই সময়ে এই ফুলের পরাগরেণু বাহকের গায়ে লেগে যায়। এই বাহকটি যখন অন্য ফুলে গিয়ে বসে তখন পরবর্তী ফুলের গর্ভমুণ্ডে লেগে যায়। এভাবে পরাগায়ন ঘটে। পরাগায়নের মাধ্যমগুলোর সাহায্যে পেতে ফুলের গঠনে কিছু পরিবর্তন লক্ষ্য করা যায়, মানে পরাগায়নের মাধ্যমগুলোর সাহায্য পেতে ফুলের কিছু পরিবর্তন লক্ষ্য করা যায়। তো দেখো, পতঙ্গ পরাগী ফুল হলে মানে যেগুলো পতঙ্গকে আকর্ষণ করবে, ফুলগুলো কেমন হয়? বড় হয়,
রঙিন হয়, মধুগ্রন্থিযুক্ত হয়, যাতে মানে পতঙ্গগুলো আসে, ফুলে বসে। পরাগরেণু গর্ভমুণ্ড আঠালো সুগন্ধযুক্ত হয়, যেমন যকুশ, জবা, কুমড়া, সরিষা। খুব গুরুত্বপূর্ণ পতঙ্গ পরাগী ফুলের উদাহরণ বলো। জবা, কুমড়া, সরিষা। জবা, কুমড়া, সরিষা একদম মুখস্থ। বায়ুপরাগী ফুল কেমন হবে? হালকা, মধুগ্রন্থিহীন। এসব ফুলে সুগন্ধ নাই, বাতাসে বেশে যেতে পারে। এদের গর্ভমুণ্ড আটালো শাখান্বিত, কখনো পালকের মতো, ফলে বাতাস পরাগরেণু সহজে সংগ্রহ করে নিতে পারে, যেমন ধান। তাহলে বায়ুপরাগী ফুলের উদাহরণ বলো। ধান। পানিপরাগী ফুল আকারে ক্ষুদ্র, হালকা, সহজে পানিতে বাঁচতে পারে, সুগন্ধ নাই। স্ত্রী পুষ্পের বৃন্ত লম্বা, কিন্তু পুংপুষ্পের বৃন্ত ছোট। পরিণত পুষ্পবৃন্ত পানিতে বাঁচতে থাকে, উদাহরণ বলো। পাতাশেওলা। খুব গুরুত্বপূর্ণ। পানিপরাগীর উদাহরণ বলো। পানিপরাগীর উদাহরণ বলো। পাতাশেওলা। আমি জাস্ট 3টা কোয়েশ্চেন করবো। বায়ুপরাগীর উদাহরণ বলো, তুমি বলবা ধান। প্রাণীপরাগীর উদাহরণ বলো, জবা, কুমড়া, সরিষা। পানিপরাগীর উদাহরণ বলো, পাতাশেওলা। তোমার পরীক্ষা আসবে বড় জোর এই 3টা কোয়েশ্চেন, এর বাইরে কিচ্ছু আসবে না। সো তুমি 3টা কোয়েশ্চেন ভালো মতো পড়িও। এরপরে প্রাণীপরাগী ফুল প্রাণীপরাগী ফুল মোটামুটি বড় হয়, ছোটো ফুলগুলো মঞ্জুরিযুক্ত থাকে, রং আকর্ষণীয় হয়, গন্ধ থাকতে পারে, নাও থাকতে পারে, যেমন কশিক, কদম, শিমুল, কচু। কশিক, কদম, শিমুল, কচু। তাহলে প্রাণীপরাগীর উদাহরণ দাও। কশিক। কশিক দিয়ে মনে রাখিও। প্রাণীপরাগীর উদাহরণ হচ্ছে কদম, শিমুল, কচু। কদম, শিমুল, কচু। ঠিক আছে? তো আজকে আমরা বেসিক অংশটুকু শেষ করলাম। আমরা অধ্যায়টা যেহেতু একদম শুরু, এগুলোর সাথে তোমরা ফার্স্ট টাইম পরিচিত হচ্ছ, এতটুকু রাখলাম আজকে আমরা। উদ্ভিদ প্রজনন অঙ্গ ফুল। ফুল কি? ফুলের মাধ্যমে যে প্রজননটা হয় এগুলো পড়লাম। ফুলের বিভিন্ন অংশ, পুষ্পাক্ষ, বৃত্তি, দলমণ্ডল, পুংস্তবক, স্ত্রীস্তবক, ইনডেপথ জানলাম। এরপর হচ্ছে পুষ্পমঞ্জুরি সংজ্ঞাটা, পরাগায়ন কাকে বলে, কয় প্রকার, ও কী কী, দেন পরাগায়নের মাধ্যম। জাস্ট এই টপিকগুলো আমরা আজকে ক্লিয়ার করলাম। আজকে আমরা সিকিউ হয়তো এখান থেকে আসতেও পারে, একটা নাও আসতে পারে, বাট আগামীকাল যেটা পড়াবো এটা থেকে সিকিউ আসবে, এটা তোমরা 100% খাতায় লিখে নিতে পারো। খাতায় লিখে নিতে পারো যে এই পুংগ্যামেটোফাইটের উৎপত্তি চিত্রসহ একটা সিকিউ আসতে পারে, স্টিগ্যামেটোফাইটের উৎপত্তি চিত্রসহ একটা সিকিউ আসতে পারে। এগুলো আগামীকাল এমনভাবে বুঝাই দিব, তোমরা জাস্ট চিত্র দেখেই নিজে আনসার লিখতে পারবে। এগুলো মুখস্থ করার কোনো প্রয়োজন নাই, এগুলো তোমরা নিজে থেকে লিখতে পারবা যদি এগুলো একটু বুঝে ফেলো। হ্যাঁ, এগুলো নিজে থেকে লিখতে পারবা যদি একটু বুঝে ফেলো। ওকে, তো মোটামুটি এতটুকুই কথা। আর নিষেক সহজ আছে, এগুলো আহামরি গুরুত্বপূর্ণ না, এগুলো চিত্রগুলো বোঝাই দিতে হবে, তাহলে একদম সহজ হয়ে যাবে। শেষ আমাদের আগামীকাল আশা করি আমাদের উদ্ভিদ প্রজননটা শেষ হবে, এবং এদের মেইন আলোচনার টপিকই হলো মূলত উদ্ভিদ প্রজনন। প্রাণী প্রজনন নিয়ে অত কোয়েশ্চেন আসেও না, বা অতটা পড়া বিস্তারিত নাই, এগুলো এইচএসসিতে গেলে পড়বা। আমরা এসএসসিতে মূলত উদ্ভিদ প্রজনন নিয়ে বিস্তারিত জানতে হবে, এবং এদের থেকে কোয়েশ্চেন আসবেই 100%, একটা থেকে 2টা কোয়েশ্চেন আসতে পারে। বুঝছো কথা?